এটা তো বিড়াল লাগে না না, এই যে উপরেরটা আজকে সকালে কাটা হলো তো, তাই বলছি। যখন একটা স্তরে পৌঁছে যাওয়া যায় তারপরেই কিন্তু এগুলো পাওয়া যায় পিএইচডির মতো। His work reflects a deep understanding of diverse subject and is infused with spiritual and ancient. এরপরে আমি আমাদের মধ্যে যাকে ডেকে আনবো উনি হচ্ছেন প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত স্যার। স্যার আসুন। উনিও পড়াশোনায় খুবই ভালো। He earned his MStat. MStat মানে কি হয় জানো? স্ট্যাটিস্টিকে MSc কে বলা হয় MStat. MStat and a postgraduate diploma in demography from Indian Statistical Institute and completed courses at the East-West Center, Hawaii and Korean Institute of Family Planning, Seoul. He has in-service training from Administrative Training Institute, West Bengal and obtained diplomas in creative writing and computer office management as well as an MCA from IGNOU. He is also trained in GIS and holds a postgraduate diploma in appreciation of Indian art. এটা ওনার পড়াশোনার ব্যাপারে হলো। বিশ্বতোষ বাবু retired as additional director in charge of KMDA where he served as a specialist in statistics, demography, planning and information technology and vice principal of BP Poddar IMT, contributing significantly to academia, including serving on the UGC Curriculum Development Committee for Visual Art. এবার ওনার ব্যাপারে একটু জেনে নিই ফটোগ্রাফির ব্যাপারে। Since 1973, অনেক আগে, he has been the secretary of Photographic Association of Damdam. এই Photographic Association of Damdamটা কে? এই Photographic Association of Damdamটাই হচ্ছে সেই অ্যাসোসিয়েশন যারা আজকে আমাদের সঙ্গে এক মঞ্চে এসেছেন। তাই দেখো ব্যানারে লেখা আছে অর্গানাইজড বাই সায়েন্স সিটি কলকাতা এন্ড ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম। ওই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের সেক্রেটারি
Dr. Sengupta holds distinction like AFIAP and ESFIAP for his contribution to national photography. He has received honorary fellowship from National Photographic Art Society, Sri Lanka, and the Bangladesh Photographic Society, and many other photographic organizations. His solo exhibition titled Graphic Art using C and C++ and MATLAB has been showcased at prestigious venues in Kolkata. Bishwadhar Sengupta saheb, ওনার জন্য একটা এরপরে আজকের গেস্ট অফ অনারকে আমি ডেকে নিচ্ছি ডক্টর পৌলমি মাইতি ম্যাডাম আসুন। উনি হচ্ছেন she is the associate professor of Lady Brabourne College, Kolkata with over 28 years of research experience, and she is a life member of Indian Science Association and the author of the book Biodiversity, Perception, Peril and Preservation. Madam স্বাগত জানাও। ইনফ্যাক্ট ম্যাডাম কিছু একটু পরে তোমাদের সঙ্গে একটা গল্প করবেন বাঘের। তো প্রথমেই আমি প্রফেসর অভয়নাথ গাঙ্গুলিকে রিকোয়েস্ট করব যে উনি নিজের কিছু ভিউজ এই প্রোগ্রাম সম্বন্ধে। অধ্যাপিকা পৌলমি মাইতি, অধ্যাপক বিশ্বধর সেনগুপ্ত, উপস্থিত গুণীজন, বিশিষ্ট আলোকচিত্রী এবং আলোকচিত্র প্রেমী ছাত্রছাত্রী এবং দর্শক সকলকে আমার সাদর অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। আমার গলাকে এমনি শোনা যায়? মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে স্যার, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে, মাইক্রোফোনটাই লাগবে। সায়েন্স সিটি কিউরেটর স্যার আমাকে এই ইন্টারন্যাশনাল টাইগার্স ডেতে আয়োজিত তাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য অনুরোধ করেছেন। তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি জানি না আমি এর যোগ্য কিনা, তবুও আমি আমার কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছি আর সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা যদি আমাদের পুরাণের কথা দেখি, আমরা নিশ্চয়ই জানি শিব বাঘের ছাল পরে থাকে। কেন? আরো অনেক কিছু তো আছে, সে বাঘের ছাল পরে আছে। তেমনি আবার এটাও জানি অনেক মুনি ঋষিরা আপনারা যখন ধ্যান করে বাঘের ছালের আসনে বসে ধ্যান করে। তাদের সঙ্গে যে বস্তুগুলো জড়িত সেগুলো যেন তাদের মতন সম পরিমাণ মহিমান্বিত হয়। ওয়াইল্ড লাইফ ট্যুরিজমেও বাঘের একটা ভূমিকা আছে, কারণ বাঘ আছে বলে ওয়াইল্ড লাইফ ট্যুরিজমটা কিন্তু বেশ আকর্ষণীয়। বহু মানুষ দেখতে দেখতে যায়। আমরাও গিয়েছিলাম সুন্দরবনে, তবে আমার কপাল ভালো নয়, আমি খাওয়া অব্দি দেখতে পেয়েছি সুন্দরীর ডাকে। তাহলে তো তারা সব দিন খেয়ে নেবে, তাদের সংখ্যা বাড়বে, বনের সৌন্দর্য আর বন হিসেবে থাকবে না। সেই হিসেবে বাঘের সেখানে প্রয়োজনটাও আছে। এই গবেষণার যে ফল পাওয়া যাচ্ছে সেটাও যেন আর 5 জনের মধ্যে বিনিময় করা হয়, যাতে বাঘেদের এই পৃথিবীতে তাদের থাকা, খাওয়া, নিরাপদ আশ্রয় অনেক সুনিশ্চিত। আপনাদের বলেইছেন ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের সহযোগিতায় সেটা এখানে করা সম্ভব হয়েছে। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের একটুখানি পরিচয় আমি দেবো। সেটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমকে আলোকচিত্র জগতে চেনে না এরকম মানুষ কেউ নেই। সব জায়গায় তারা পরিচিত, তাদের বিজয় কেতন সব জায়গায় তারা ওড়াতে পেরেছে। আপনারা অনেকে হয়তো জানেন যে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সংস্থাটা, তার একটাই মাত্র উদ্দেশ্য আলোকচিত্রের প্রচার
আলোকচিত্রের উন্নতি এবং আলোকচিত্রের প্রসার। এই ব্যাপারে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে 50-60 বছর ধরে। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ লন্ডন একমাত্র বড় সংস্থা যারা এই ভারতবর্ষে আন্তর্জাতিক ফটোগ্রাফিক কনফারেন্সের আয়োজন করে। এছাড়া আন্তর্জাতিক ফটোগ্রাফিক এক্সিবিশন তো 50-60 বছর ধরে করেই যাচ্ছে। একটা বিশেষভাবে লক্ষণীয় যেটা আমি বলতে খুব গর্ব অনুভব করি, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ লন্ডন আলোকচিত্র সম্বন্ধে যাদের আগ্রহ আছে তাদের শেখায়। সেখানে 3টে কোর্স আছে, ডিপ্লোমা, সার্টিফিকেট আর পোস্ট ডিপ্লোমা। কিন্তু এই কোর্সগুলো পরিচালনা করার জন্যে তারা কারোর কাছ থেকে একটা পয়সাও নেয় না। পুরো কোর্সগুলো অবৈতনিক। সেখানে যারা পড়ান তারাও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, তারাও কেউ পয়সার বিনিময়ে পড়ান না। তারা ফটোগ্রাফিকে ভালোবাসেন, তাই তারা। এখন এই যে আমরা বাঘের ছবি তুলতে যাব, এর জন্যে কত কোনো বিশেষ দক্ষতার তো দরকার আছে। বাঘকে দেখলে হরহরি কম্প, তখন আমি ক্যামেরার খুঁটিনাটি কী করে সেট করবো, কখন আমাকে ছবিটা তুলতে হবে, এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছবি তোলার একটা বিশেষ মুহূর্ত আছে যেটাকে বলা হয় ডিসিসিভ মোমেন্ট। সেই ডিসিসিভ মোমেন্টে যদি আপনি ছবিটি তুলতে পারেন তবেই আপনি যেটা বলতে চাইছেন বা বাঘের যে কোনো প্রাণী, যে কোনো মানুষের যে লক্ষণীয় বিষয়বস্তু আপনি যেটা দেখতে পেয়েছেন সেইটা আপনি বলতে পারবেন। মনে রাখবেন, সামনে যা ঘটছে সেটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত বস্তু নয়। সামনে যা আছে সেটা নয়, সেখানে যা ঘটছে সেটাই আপনার কাঙ্ক্ষিত বস্তু। এবং এর জন্য একটা নিশ্চয়ই একটা প্রয়োজন আছে শিক্ষার, একটা অভ্যাসের, সাহসিকতার, বাঘের ক্ষেত্রে বিশেষ করে। তাই আমি বলবো যে আপনারাও যদি এই ব্যাপারে আগ্রহী হন, এটি আছে এটি আপনাদের সাহায্য করবে। ধৈর্য ধরে আপনারা আমার কথা শোনার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আয়োজকদের কাছেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী বক্তাদের কাছে আপনারা তাদের বক্তব্য শুনুন, ছবি দেখুন আর আনন্দ উপভোগ করুন। এই বলে আমি আমার শেষ করছি। আনন্দের প্রতিযোগিতাটি যায় হচ্ছে আনন্দের যাত্রাটি জীবন। ধন্যবাদ। পরের বক্তাকে ডেকে নেওয়ার আগে তোমাদেরকে একটা ভালো খবর দিয়ে রাখি। সেটা হচ্ছে এই শনিবার, এই সপ্তাহের শনিবার এখানে একটা ওয়ার্কশপ, মোবাইলের মাধ্যমে ভালো ছবি কিভাবে তোলা যায়। আমাদের কাছে সবার কাছেই মোবাইল আছে, কিন্তু ছবি তোলার পরে মনে হয় ছবিটা ঠিক ভালো হলো না। একই রকমের মোবাইল, কারো আবার এরকম মনে হয় দামি মোবাইল হলে ভালো ছবি উঠতো, আমারটা তো কম দামি মোবাইল। তো এইটা নিয়ে আমাদের একটা ওয়ার্কশপ আছে। সেই ওয়ার্কশপের ডিটেলটাও তোমাদের শিক্ষকদের আমরা পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমরা রেজিস্টার করবে। খুব সীমিত সংখ্যক তার মধ্যে আমরা সিটস আছে, এতজনকে নিয়ে করা যাবে না। আর ওটা সারাদিনের ওয়ার্কশপ হবে, তাই তোমরা তোমাদের শিক্ষক থেকে এই ডিটেলগুলো পেয়ে যাবে। এবং সেটাও করাবেন কিন্তু ওনারাই। তাই জন্য ওনারা যেটা বললেন যে এখানে পুরো ব্যাপারটাই বিনা পয়সায় করানো হয়, এটা কিন্তু বোধহয় ভারতে আর কোথাও হয় না। বিনা পয়সায় তোমাদেরকে এত কিছু শেখানো হবে, সেটা ভারতের কোনো ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনে হয় বলে আমার জানা নেই। ঠিক আছে, তো এটার ব্যাপারে আরও একটু জানার জন্য আমি এবার ডেকে নিচ্ছি প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত স্যারকে। আপনি যদি কিছু কথা বলেন। নমস্কার। আজ 29শে জুলাই ইন্টারন্যাশনাল টাইগার। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দিনটা পালন হচ্ছে উৎসাহ। আমরা এই সায়েন্স সিটি স্পেস সেন্টারে, সায়েন্স সিটি কলকাতা সহযোগিতায় আমাদের অ্যাসোসিয়েশন ফটোগ্রাফিক্যাল সম্মানের ছাত্রছাত্রীদের ছবি নিয়ে আফ্রিকি টাইগার
আর একটা উপরে আমরা 2D লেন্স বলে প্রদর্শনী আয়োজন করেছি। এছাড়া এখানে আরও লেকচার হবে, একটা লেকচার হবে ভারতবর্ষের বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার লেকচার দেবেন। তারপরে শনিবার মৃণাল বন্দ্যোপাধ্যায় এই জায়গা সম্পর্কে লেকচার দেবেন, সরকারি কীভাবে করতে হয়। এছাড়া আমি শুনলেন যে একটা মোবাইল ফটোগ্রাফির উপরে ওয়ার্কশপ। যেহেতু এখানে প্রচুর ছাত্রছাত্রী স্কুলে আছে, তাই জন্য আমি বলার আগে একটা শ্লোক উচ্চারণ যেটা আমি সাধারণত করে থাকি। এই জন্য ছাত্রছাত্রী আছে বলেই আমি এই শ্লোকটা আরও বলছি। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বী সঙ্গীতস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে বিদ্যাফল লাভ করুন। আমরা যেন বিদ্যাফল লাভে সমর্থ হই, আমরা যেন কাউকে বিদ্যের বাবাবন্ধ না হই। আমাদের শান্তিও এই পার্থিব জগতের শান্তিও এই বিশ্বের কথা বলে আজকে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক মিস্টার ঘোষ, আইএনসিটির আরেকজন কিউরেটার, উনিও কিউরেটার, আরেকজন কিউরেটার অনির্বাণ অর্ণব চ্যাটার্জি, আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট ডক্টর অবকাশ গাঙ্গুলি, যিনি ছিলেন চিফ গেস্ট, যিনি আমার ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড, আমাদের ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন নামের প্রেসিডেন্ট, তাকে, এবং আমার ডান দিকে আজ যিনি উদ্বোধক পৌলমী ম্যাডাম, জ্যোতিবাবু কলেজের অধ্যাপিকা, তিনি বায়োডাইভার্সিটির একজন অথরিটি এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট, জুলজি একজন বিশেষজ্ঞ, যাকে আমি রিকোয়েস্ট করে লেকচারটার জন্য এনেছি। জানি না কেমন লাগবে আপনাদের ছাত্রছাত্রীদের, কেননা স্ট্যান্ডার্ড থেকে আমি বলছি যে স্কুল লেভেলে নিয়ে আসতে পেরেছেন কিনা আমি জানি না। যাই হোক, তো তার লেকচার আপনারা দেখবেন ছবির মাধ্যমে, ওদের কথা শুনবেন। আমি খুব বেশি বলবো না, তার কারণ আমি বাঘের সম্পর্কে কি জানি না। আমার বাঘ দেখলেই ভয় লাগে। আমি বাঘ দেখিনি, একমাত্র দেখেছি চিড়িয়াখানা। কোনো ন্যাচারাল, যেমন একটু আগে ছেলেমেয়েরা বলবে না যে তারা কেউ বাঘ দেখেনি, তাই তো একজনও বাঘ দেখেনি, মানে জঙ্গলে গিয়ে যা দেখেছে চিড়িয়াখানা। আমিও তো অনেক রকম চিড়িয়াখানায় দেখেছি। আর এই বাঘ আমার সিনেমায় বাঘ, এছাড়া বাঘের আমার নেই। একবার চেষ্টা করেছিলাম গত 2023 সালের জানুয়ারি মাসে বাঘের ছবি তুলব বলে সুন্দরবনে গেছিলাম ওই ডক্টর গাঙ্গুলির সঙ্গে, একসাথে মৃণালের সঙ্গে, আরও কয়েকজনের সঙ্গে। কিন্তু আমারও দুর্ভাগ্য, 3 দিন ধরে আমরা জঙ্গলের ঘাট দিয়ে নৌকো নিয়ে ঘুরেছি, নৌকো আমাদের বোট হবে, বোট দিয়ে ঘুরেছি ছবি তোলার জন্য। একদিনও বাঘের দেখা পাই। ওই একটু খাওয়া দেখেছিলাম, দেখেছিলাম, এই হচ্ছে আমার বাঘের। তাছাড়া উনি গাড়িটা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, অনেক পড়াশোনা করা জ্ঞানী লোক। আমার সেই জ্ঞানটা এই বিষয়ে আমার একদম বলবো না। তবে আমি বলবো যে দু একটা কথা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন সম্পর্কে সেটা বলেছে। আমাদের ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন দমদম ফটোগ্রাফিক প্রচারের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। যখন যারা আহ্বান করে আমরা তাদের তাকে সারা দিই। সায়েন্সিটি যখন আমাদের বললো যেরকম একটা, আমাকে বিশ্বরূপ বললো যেরকম একটা এক্সিবিশন আছে করতে হবে, পারা যাবে কি? আমাদের তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তো খুব বেশি লোক করে না, অল্প দু একজন আছে। তবে কতগুলো ছবি দরকার বলবে? খান 40টা দেখি। আমার কাছে তো খান 23 আছে। আমার কাছে একটা ফ্রান্সের একটা অর্গানাইজেশন চেয়েছিল কিছুদিন আগে, তাদের জন্য আমি কিছু ছবি কালেক্ট করেছিলাম। আমার কাছে আমাদের কয়েকজনের 23টা মতো ছবি আছে। ঠিক আছে, আরও কয়েকটা ছবি বাইরে যায় খানের সাথে। তো তারপরে করতে করতে আমি দেখলাম আমাদের অনেকেই ওয়াইল্ড লাইফ করে, অনেক জায়গায় ঘোরে, অনেক জায়গায় বিভিন্ন আছে। এখানে একজন ম্যাডাম আছেন যিনি অলরেডি আলাস্কা ঘুরেছেন, যিনি আসাই ঘুরেছেন। আরও তো ইন্ডিয়াতে যত মানে ফরেস্টার ছবি ঘোরা এবং এক্সপিরিয়েন্স অনেক আছে। আমি জানতাম না তারা এত ওয়াইল্ড লাইফ ছবি করে, কারণ আমি তো বেশিরভাগ পিকচার ফটোগ্রাফি করি, তাই আমি খবর রাখতাম না।
তারপরে আমাদের একজন মানে এক্সপার্ট টেকনিক্যাল এক্সপার্ট তিনি এখন ওয়াইল্ড লাইফ মাস্টার হয়ে যাচ্ছে, যিনি লেকচার দেবেন আগামী মৃণাল বন্দ্যোপাধ্যায়, সেও বাঘের ছবি করছে। এরকম অনেক লোকে বাঘের ছবি করছে। তো করতে করতে দেখলাম আমি অনেক ছবি পেয়ে গেলাম, আমি প্রায় 80টার কাছাকাছি ছবি পেয়ে গেলাম। তার থেকে আমি বিশ্বজিৎ গাঙ্গুলি এবং পার্থ সরকার তিনজনে মিলে সবাইকে জয়েন করলাম। আমি যদিও এইটা জিও সিলেকশন করার কনফিডেন্স না, কিন্তু অন্য এক্সপার্ট করতে গেলে সময় লাগবে, আমাদের হাতে সময় নেই। তাই যা ভালো মনে করলাম, যেতে চোখে ভালো লাগলো সেরকম তার থেকে বেছে আমরা 48টা ছবি। আর আমি তো কোনোদিন ছবি আমাকে ওয়াইল্ড লাইফ তোমরা বানিয়ে দিয়েছে। আমি তো এআইতে অনেক জেনারেট করেছি, এভাবে এআইটি পাওয়া যায় কিনা আমিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা ছবি করেছি। যাই হোক, বাঘের ছবি কিছু আছে। তাই বাঘের ছবি করতে গেলে আমার মনে হয় আমি সাধারণ ফটোগ্রাফি দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেমন ছবি তুলতে গেলে এক্সপ্লোর সম্পর্কে নজর করতে হয়, তাছাড়া আরও কিছু ইম্পর্ট একটা হচ্ছে মেন রং পেনই ব্যবহার হচ্ছে পেন, এই ধরনেরই 500 ভালো হয়। তাছাড়া যদি আরও বেশি হয় তাহলে আরও ভালো হয়। তাছাড়া আরেক থেকে জোরদার দরকার, যদি তোমরা বুঝবে না ফটোগ্রাফি করো না, ফটোগ্রাফি করে ডেপথ অফ মানে কতটা জায়গায় ছবি ক্যামেরায় অটোমেটিক্যালি ফোকাসে থাকবে বলে মনে হবে। কারণ বাঘটি রোগ যাবে, এবার আমাকে দাঁড়িয়ে থাকবে না, আমাকে দাঁড়াও, আমি তোমার ছবি তুলবো, আমি ফোকাস করবো, ক্যামেরা ঘোরাচ্ছি, ওয়েট করো, তাতে হবে না, সেটা হালুন করে আমাকে আসবে হয়ে যাবে। সেই জন্য ডেপথ অফ ফিল্ড আগে থেকে জানা দরকার, কতটা এটাকে তুললে কতটা ফোকাস থাকবে, শার্প হচ্ছে কিনা তারপর বেবি ফোনটা ব্যবহার করবে, কিরকম সাদা ফিল্ড, এরকম অনেক জিনিস দিয়ে আনা দরকার ক্যামেরা ইউজ করতে। আর আজকাল তো বেশিরভাগ ক্যামেরা ছবি করে এখন ছবি সবাই এমনি আমরা দিনে সেকেন্ডেই প্রায় 55,000 মতো ছবি জানতেই পারি না। এরকম আজকাল মোবাইল ফটোগ্রাফি খুবই চলছে, আমরা সবাই ক্যামেরা ব্যবহার করি, ছাত্রছাত্রীরা প্রচুর মোবাইল ব্যবহার করে, তাই জন্য মোবাইলে ছবি করে সুবিধা। সেই যদি মনে হলো রয়েছে মোবাইল সবাই ব্যবহার করে, মোবাইল ছবি দিতে হবে, আর সেইটা ট্রেনিং দেওয়া দরকার, সেগুলি যাই হোক। এরকম বাঘের ব্যাপারে চলছে, বাঘের ব্যাপারে আমি বেশি জানি না। এরপরে ম্যাডাম তিনি ব্যাঘ্র বিষয়ক, তিনি সম্পর্কে বলবেন, আমি বেশি যাবো না। তাই বলবো যে বাঘ থেকে সাবধান। বাঘ তবে একটাই জিনিস দিয়ে আমরা বলি, বাঘের যে আমাদের মাইথোলজিতে যে সিম্বলাইজ করে পাওয়ার অ্যান্ড প্রোটেকশন, এই দুটো জিনিসই কিন্তু বাঘের সম্পর্কে। তবে এখন আমাদের সমাজে চারিদিকে চলতে গেলে নানা রকম ইকোনমিক্যাল ব্যালেন্স দরকার, তাদের কনজারভেশন দরকার, অনেক কিছু ব্যাপার আছে সে সম্পর্কে এছাড়াও আমার মনে হয় পৌরবী ম্যাডাম তিনি কিছু বলবেন। আমি তাই সময় নষ্ট করবো না। এরপরে আবার যারা বাঘের কামড় দিয়েছে সামনাসামনি এক্সপিরিয়েন্স, তাদেরও কথা আমরা শুনবো। তাই আমি বাড়াচ্ছি না, তাই আমি বলবো যারা এখানে উপস্থিত হয়েছ তারা বাঘের ছবিগুলো ভালো করে দেখো, এটা বোঝার চেষ্টা করো কীরকম অবস্থা হয়, এবং তোমরা পরে ভালো করে বাঘের ছবি তুলবে, এই আমি আশা করবো। এবং আমি আশা করবো যে এই এক্সপিরিয়েন্সটা কলকাতার অনেক লোককে ইন্সপায়ার করবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আরও এগাক। ব্যাগ আগ্রহ আমাদের এখন কলকাতার এই সুন্দরবনের এখন অ্যাকচুয়ালি একটা বাঘ আছে, সেটা হচ্ছে কয়েকদিন আগে খবর আমাদের অ্যাসেম্বলিতে আমাদের এই খবরটা দিয়েছে। আমি জানি না ভারতবর্ষের মতো প্রায় 3,500 মতো তোলার বাঘ আছে বিভিন্ন আমাদের পরে থেকে। আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে, তাও যদি দরকার হয় তাদের বায়োডাটা থেকে, তাদের নাম থেকে তাও দরকার হয় আমাকে পাঠাবে। এখানে এমন একজন আছে তিনি ভারতের সব ফরেস্টে ঘুরেছেন, তার বাবা ভারত অফিসার ছিলেন, সেই দৌলতে প্রচুর ছবি তুলেছেন। কিন্তু আনফর্চুনেটলি তার মাত্র 2 ছবি তাহলে পেয়েছি। তাকে যখন আমি খবর পেলাম তাহলে অলরেডি আমার তখন সব ফাইনাল হয়ে গেছে, তখন বাড়ানো বসি, আমি তার মাত্র 2 ছবি পেয়েছি। তার ছবিও দেখে যাদের ভালো লাগবে দেখবে, ওই ফটোগ্রাফিরা আনন্দ দেবে এই আশা করি। এবং সায়েন্স সিটি আমাকে আজকে এখানে বলার সুযোগ দিয়েছে, এবং ফটোগ্রাফি যোগ্য উদ্যোগে এই আয়োজন করেছে, আমাদের আওয়াজ দেখেছে, এই জন্য আমি সায়েন্স সিটি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এবং আমরা সায়েন্স সিটি শুধু নয়, আরও আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোভিড-19-তে সেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ হয়ে গেছিল, বাইরের টিম থেকে অ্যাপ্লিকেশন হয়েছিল, কিন্তু তখন হয়েছিল। এছাড়া সায়েন্স সিটির সাব গ্রুপ যারা আছে EITM, তাদের সঙ্গে আমরা কোলাবোরেশনে আমি আপনারা শুনেছেন অনেক প্রোগ্রাম করে, ইন্টারন্যাশনাল কনফারেন্স করে, আমরা তাদের সঙ্গে আমি কনফারেন্স করেছি। আমরা অনেক ইন্টারন্যাশনাল এক্সিবিশন করি, আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল এক্সিবিশন আছে গিয়ে হবে হয়
सर्वे भक्तानि मां এই কথা বলে উপস্থিত ব্যক্তিবর্গ সঞ্চালক এবং অন্যতমকে আমার অসংখ্য কৃতজ্ঞতা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকাল আমি আজকে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, এই উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি এই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের উদ্যোগে। মাননীয় সভাপতি মহাশয়, সায়েন্স সিটি কিউরেটর, এখানে আগত বিশিষ্ট গুণীজন এবং অতিথিবৃন্দ এবং অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সকলকেই শুভেচ্ছা জানাই। এখানে আমায় আমন্ত্রণ জানাবার জন্য এই চিত্র প্রদর্শনীতে আমি খুবই আনন্দিত এবং আমি সায়েন্স সিটির কর্তৃপক্ষ এবং ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবার সময় এসেছে তাদের সঙ্গে একটু পরিচয় করে নেওয়ার, যারা বাঘকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন, এবং তাদের পরিচয় করিয়ে নেওয়ার জন্য আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবীর বাবু। প্রবীর বাবুকে ডেকে নেব এবং ওনাদেরকেও ডেকে নেব যারা এই ঘটনার মধ্যে দিয়ে গেছেন। ওনাদের মধ্যে একজনকে আমরা রিকোয়েস্টও করব যে ছোট করে তোমাদেরকে বলা যে বাঘের ব্যাপারটা কি, কিভাবে ওরা অ্যাটাক করে। তারপরে সর্বশেষে আমরা ম্যাডামের থেকে শুনবো বাঘের বিভিন্ন দিকটা। তো প্রবীর বাবু, আমার মনে হয় এখানটা স্যাররা যাতে দেখতে পারেন, আপনারা এখানটা চলে আসেন। দেখেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা বাঘ দেখলে খুশি হয়। এরা প্রতিদিন সকালবেলা মা বড়দিনীর কাছে নমস্কার করে বলে আজকে যেন আমরা এই প্রাণীটাকে দেখতে না পাই। তার কারণ হচ্ছে কেউ গেছে সেখানে শখে ছবি তুলতে, এরা গেছে পেটের জ্বালা। কারণ গিয়ে যদি সেই সুন্দরবনের সুতিখাল থেকে কয়েকটা কাঁকড়া সংগ্রহ করা যায়, সেটা যদি বাজারে বিক্রি করা যায়, তবেই তার ছোট্ট ছোট্ট তোমাদের মতো যে ছেলে মেয়েগুলো স্কুলে পড়ছে তাদের মুখে দুটো খাবার আসবে। তো আমি একটা দাদাকে জানি যে বাঘের পেটের তলা থেকে ফিরে এসছে। হয়তো কেউ ঈশ্বর বিশ্বাসী, কেউ ঈশ্বর বিশ্বাসী নয়, কিন্তু আমি মনে করি উনি যে এখানে দাঁড়িয়ে আছে, ওনার জীবনটা একমাত্র মনে হয় কোনো যদি দ্বিতীয় শক্তি থাকে যার হাত থেকে আজকে এই ঠিক তোমাদের সামনে আসতে পেরেছে। তাদের অভিজ্ঞতাটা তো শুনবো, তার সঙ্গে তোমাদের কাছে একটা ছোট্ট বার্তা। আমিও একটা স্কুল চালাই, গরিবদের স্কুল, প্রায় 1000 বাচ্চা। প্রতি মুহূর্ত বলি এই গার্জেনদেরকে তোমরা দেখো, তোমাদেরও এরকম গার্জেন আছে, কেউ হয়তো মাটি কাটে বিভিন্ন কষ্ট করে, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো কিন্তু তোমরা কোনোভাবে যেন ভেঙে দিও না, এইটাই তোমাদের প্রথম আমাদের কাছ থেকে একটা অনুরোধ। তো এই দাদার কাছে আমরা প্রায় শুনতাম যে তোমরা কোথায় যেতে, কি করতে। আমি ওরা হয়তো অত আমাদের মতো বুঝিয়ে বলতে পারবে না বলে আমি কিছুটা স্টার্টিং তোমাদের ধরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যে জায়গাগুলোতে বেশি মাছ পাওয়া যায়, বেশি কাঁকড়া পাওয়া যায়, সেই জায়গাগুলো যাওয়াটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমাদের এই গাড়দা গ্রামের অনেক মানুষ আছে যাদের এখনো পর্যন্ত আমরা টেস্ট পাইনি। তারা বেরিয়েছে, কিন্তু তারা কোথায় গেছে, হয়তো নদী বুকেই তাদের শরীর সমাধি হয়েছে। কিন্তু যারা কাঁকড়া ধরতে যায় তাদের কিন্তু ডুবে পড়ার চান্সটা খুব কম থাকে। তাদের নয় কুমিরের আক্রমণ অথবা বাঘের পেটেই যেতে হয়। তো এদের প্রতিটা জীবন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় কিন্তু যতক্ষণ এই সুতিখালের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু এদের সজাগ থাকতে হয়। একদিকে যেমন সুন্দরবনের সুন্দরী গাছের যে শিকড়, তার মধ্যে যে কাঁকড়াগুলো থাকে সেগুলো যখন আহরণ করতে হয়, তার সাথে সাথে লক্ষ্য রাখতে হয় তখন বুঝি এই মূর্তি আমাদের সামনে ঝাঁপিয়ে পড়বে। ছাত্রছাত্রীরা আছে, ওরা জানে আন্তরিক বাবা। আমরা 13 বছর বয়স থেকে নদীতে যাই, 13 বছর। আমাদের পাড়াতে আছে গুনগুই ঠাকুর, দক্ষিণা রায় ঠাকুর। ওদেরকে প্রণাম করে আমরা তোমার আবার নদীতে বেড়াবো। তা সত্ত্বেও আমাদের একটা আমি আমার মানে কি বলবো, আমার মানে বাবা মার মানে আশীর্বাদের জোর আছে বলে আজকে আমি এই জায়গায় দাঁড়ালাম।
এই জায়গায় আমি একটু বাচ্চাদের 4টা ছেলে মেয়ে মানুষ করেছি ওই তোমার বাঘের মধ্যে কেউ তোমার মাধ্যমিক দিয়েছে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ তোমার হচ্ছে এখন আমার ছেলে মেয়ে সব বিয়ে দেওয়া হয়ে গেছে, তাদের সন্তান তারা ছেলে থেকে পায়। আমরা তাদেরকে তারা আমরা আর যেতে দেয় না। কিন্তু আমরা এই 4 হাত দূরে থেকে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, যারা ছবি তুলতে যায় তারা তো অনেক কিছু ফরেস্টার থেকে অনেক কিছু করে, কিন্তু আমরা তা না। আমরা পেটের জ্বালায় যাই, পেটের জ্বালায় গিয়ে এই 4 হাত দূরে থেকে বাগান থেকে ফিরে এসেছি। সেটা আমার গুরুজনের আশীর্বাদ আমার ছিল বলে আজকে ফিরে এসেছি। আমার একটা ছোট ভাই আছে, ও তোমার মানে বেঁচে গেছে, উনিও কিছু বলবেন বলে একটা, তা বেশি কিছু বলবো না। আমরা আজকে আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা আর অতীতে যাই না। এখন আমরা করে ছেলেপুলেরা খাটাখাটি করে, আমি আর যাই না, বুঝেছি? খুব কাছাকাছি আর একসাথে বা আপনার তো একটা দেখতে হয় না, আমরা একসাথে ছকার আছি, একটা ছোট নয়, এরকম বড় বড় বিশ্বাস করবেন না। আমার মানুষ এখান থেকে যায় সুন্দরবনে দেখতে, ভাগ্য করে দেখতে পায় না, কিন্তু আমাদের কিন্তু এই দাদার এখনো পর্যন্ত পায়ে কিন্তু দাগ রয়েছে, তার একদম কি বলবো, চেষ্টা করেছিল ফোনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেভাবে হোক ওনার যে অভিজ্ঞতা, কেনই বা বাঘের সামনে পড়লো, কিভাবে পড়লো, সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরছে। কষ্টের চালায় অনেক সব জায়গায়, কিন্তু করার ছিল না। আমার বিভিন্ন আত্মীয়রা 4-5 জনের বাড়িতে, আমার বিভিন্ন আত্মীয়, আমার মাঝি, দাদা, কাকা, বড় মামা সবাই বাড়ি, আমি তখন থেকে যাই, আমি তখন স্বামীকে দাঁড়িয়ে থাকি। আজ আমার জীবনের ভবনিকা শেষ মা ভবনীকে আমার বাঁচাও, আমার জীবনের আশা, আমার বউ তখন বাচ্চা জন্মেছে, আমি রান্নার করতে পারবো না, ঠাকুর আমার বাঁচাও, আমার রিজার্ভটা হচ্ছে বাঁচা। বলছি তোমার নাম থাকে তো, আমিও বলেছি আমি তো হালকা মানুষ, তার তো বিরাট বার, ও নাম বেড়েছে আমার ওইখানে দাগ আছে, ফুটো আছে, ওই ধাক্কা জায়গায় বলেছি জলে নৌকায় 4 দিনের মধ্যে দুজন অনেক ডুবে রয়েছে, মাটি লাগিয়ে হেঁটে রেখেছে, আর একজন তো যে তাদের আগে পাচ্ছিল সে ঠিক হয়ে গেছে। নৌকায় ডুবে গেছে, আমি নৌকো তলায় ওরে আমি 3-4 দিন করেছি, আমি 5 মিনিট চলি, আমার কিন্তু যা করা করছিলাম বন্ধুটা পাশে, ওটা আমি ওই বন্ধুটা নৌকো তলাতে পিছনে নৌকো তলাতে ঢুকে দিয়েছি, তখন ওই ঘরের মতো অনেকে হয়তো বুঝতে পারোনি, আমি বলছি এনারা তো আর এরকম কথা বলতে পারে না, এরা তো জীবন জীবিকার জন্য যায়। এর মধ্যে একটা কথা কিন্তু খুব বলেছে, সেটা হচ্ছে মহাজন। মহাজন বলতে তোমরা কেউ কিছু বোঝো? তার মানে এটাই বলছি, ভালো করে পড়াশোনা করো, কোনো মহাজনের কাছে যেন তোমাদের বিক্রি হতে না হয়, তোমার বা তোমাদের বাবাকে। একটা ইঙ্গিত কিন্তু, এটাকে তোলা বাঘের এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাপার নয়, নিজের ব্যক্তিগত জীবনটা দেখো। এই বললো ওই দিন কিন্তু রান্না পুজো বাড়িতে চলে আসবে, বাড়ি থেকে সেরকম বলা ছিল। মহাজন বলছে না, আমার যে দাদনটা তোমার দেওয়া হয়েছে, যে টাকাটা তোমাকে আগে দেওয়া হয়েছে, তার জন্য তোমাকে আজকে কাজ করতে হবে, আজকে তোমাকে বলে যেতে হবে। আর ঠিক সেই দিনই অ্যাটাকটা হবে। বাচ্চাদের জন্য খাওয়াই, আমাদের এই টাকায় বাড়ি আমাদের, আমরা যাবো না বলে বাঘকে সংরক্ষণ করার ব্যাপারে এই যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই ব্যাপারে যারা আপনাদেরকে আরো সূচনা দিতে চলেছেন এবং দিয়েছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আমরা যে সমস্ত শিক্ষক মহাশয়রা এখানে আছেন, যারা তোমাদের এই ছোট্ট বন্ধুদের নিয়ে এসেছেন এখানে,
এনাদের কথা এবং গল্প শোনার জন্য তাদের কাছেও আমরা যথেষ্ট কৃতজ্ঞ। এবং তোমরা জানো হয়তো যে সাউথ ইস্ট এশিয়াতেই বাঘ একমাত্র পাওয়া যায়। ধন্যবাদ। তো ডক্টর মাইতির থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বাঘ বাঁচলে আমরা বাঁচবো। আর এবার আমরা আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে তোমরা এবার এক্সিবিশনটা একটা ভাগ থেকে দেখা শুরু করবে। যেহেতু তোমরা স্টুডেন্ট অনেক বেশি আছো, তো তোমরা ভাগ হয়ে যাবে 3টে ভাগে। একটা ভাগ এদিক দিয়ে শুরু করবে, একটা ভাগ পেছনে যাবে, একটা ভাগ এদিকে যাবে। আমি বিশ্বরূপ বাবুর কাছে একটা রিকোয়েস্ট করব যে যদি আপনাদের তরফ থেকে যারা ফটোগ্রাফার আছেন, যারা এটা তুলেছেন, রেসপেক্টিভ সেকশনে যদি বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দিতে পারেন, বাচ্চারা তাহলে এনজয় করবে। তো তোমরা একটা পার্ট, মেয়েদের পার্টটা ওঠো, এই দিকটা আসো, পেছনের পার্টটা ওই দিকে চলে যাও, আর ছেলেরা এই দিকটা চলে আসো। খুব সুন্দর এক্সিবিশন, খুব রেয়ার এক্সিবিশন। বাঘের উপরে কত রকম আজকে সকালে শ্রী মৃণাল কুমার বন্দ্যোপাধ্যায় কিছু কিছু কথা, অনেক কথাই বলেছেন, কিন্তু সে ছাড়াও ওনার ছবি তো আছেই, আরো অনেকের ছবি আছে, আপনারা দেখলে আনন্দ পাবেন। আর আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে আমার যা বলবার সেটা এখন প্রায় সন্ধ্যের দিকে এসে গেছে, তাই শুভ সন্ধ্যা বলি। তবে সবাই সেই সকাল থেকে আরম্ভ হয়েছে, সেই 11:15 থেকে এখন প্রায় 6টা বাজতে চললো। ভাল লাগে কি? তবে হ্যাঁ, ভাল লাগে এই কারণে কিছু কিছু ইন্টারেস্টিং পার্ট ছিল, তো একদম বোরিং হতে হয়নি, মাঝে মাঝে গ্যাপ ছিল। তারপরে মৃণাল পাল তো এত হিউমারাস, আমি খুব নতুন খুব কম হিউমারাস পার্সন দেখেছি। আমি যার জন্য বলি আমার ওয়ান অফ দি বেস্ট ক্রিয়েটিভ, মানে কি বলবো, ছাত্র। আমি ওর থেকে অনেক কিছু শিখি, যদিও শিখেছি কিন্তু ওর থেকে অনেক কিছু শিখি, আজকেও শিখেছি। তো যাই হোক, আমি খুব বেশি দীর্ঘ বলবো না, আমি শুধু মেনলি বলবো সায়েন্স সিটি কর্তৃপক্ষকে
আমি ধন্যবাদ দেবো না, আমি কৃতজ্ঞতা জানাবো। তার কারণ মানে এরকম যে একটা অনুষ্ঠান আমি প্রথমে ভাবিনি, যখন আমাকে বিশ্বরূপ বললো যে আমরা একটা ইন্টারন্যাশনাল টাইগার্স ডেতে একটা প্রোগ্রাম করতে চাইছি, এরকম বাঘের ছবিকে এক্সিবিশন করা যাবে। আমি বললাম বাঘের ছবি, আমরা তো বাঘের ছবি করে খুব বেশি তুলি না, আমরা তো ওয়াইল্ড লাইফ আমাদের খুব কম, আমরা তো আর্টিস্টিক ফটোগ্রাফি বেশি করি, যাকে বলি পিক্টোরিয়াল ফটোগ্রাফি, পার্টিকুলার ব্রাঞ্চ অফ ফটোগ্রাফি উইথ ডিলস উইথ আর্ট। তো আমরা তো নেচার ফটোগ্রাফি করি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, আমাদের অনেকেই করে। তবে এরকম এক্সিবিশন করার মতো ছবি দিতে পারবো কিনা জানি না। তবে কিছুদিন আগে, মাস ছয়েক আগে আমার থেকে ফ্রান্সের একটা অর্গানাইজেশন কিছু ছবি চেয়েছিল, তখন আমি তাদেরকে পাঠাবার জন্য, অন্তত আমার ইন্ডিয়ার সাইড থেকে প্রেস্টিজ রাখার জন্য, যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনালি ফেমাস অর্গানাইজেশন, আমাদেরও যাতে প্রেস্টিজ থাকে, তাই জন্য আমাদের কয়েকজনের ছবি করে জোগাড় করেছিল। বললো আমাদের 23টা ভালো ছবি আছে, মানে ভালো দেয়া যেতে পারে। তো বললো কটা ছবি চাই তোমার? বললো এই 48 সংখ্যা হবে, তাহলে আর ওটার সাথে হয়তো জোগাড় করে দিতে পারবো, এটা মনে হয়। তো যাই হোক, তো ভাবনা চিন্তা চলতে আরম্ভ করলো। তারপরে এদের সঙ্গে ডায়ালগ হতে আরম্ভ করলো। বিশ্বরূপই সব করেছে। বিশ্বরূপ আমাদের লিঙ্ক ব্যাংক, অ্যাকচুয়ালি বিশ্বরূপ আপনারা জানেন না, এখানকার এক্স এমপ্লয় ছিল। তো স্টার্টিং হচ্ছে কি এখান থেকে, তারপর সায়েন্স সিটি ইয়েতে স্টল থেকে বসতো। তো যাই হোক, রিটায়ারও করেছিল সেখান থেকেই, এই মানে এখান থেকে, অর্থাৎ এখানকার এক্স এমপ্লয়। তো ও আমাদের আবার ফটোগ্রাফিকেশনের ছাত্র, ওখানকার ডিপ্লোমা হোল্ডার, ওখানকার পোস্ট ডিপ্লোমা ক্লাসে পড়ায়। তো লিঙ্কের ইয়েতে আমি বললাম ঠিক আছে, দেখা যায় কি করা যায়। হতে হতে এই কাজে আরম্ভ করলাম। তারপর আমি ইন্ডিয়ায় ছবি বুঝতে আরম্ভ করলাম। আমি তো জানি না অর্ধেক লোক, আমাদের সবাই নাম করা যারা তাদেরটা জানি, কিন্তু যারা ছোটখাটো অনেকে আছে ভালো ভালো ছবি তোলে, ক্যামেরা দিয়ে হোক, মোবাইলে হোক, আর যাতে ডিজিটালে ছবি তোলার অসুবিধা নেই। আজকাল ফটোগ্রাফি এবিসি না জানি ছবি তুলতে কোনো অসুবিধা না। যেমন এই যে মোবাইলের সাহায্যে ফটোগ্রাফি কিছু না জানেও আমরা প্রচুর ভালো ছবি তুলতে পারবো। এখন যা টিপস দিয়ে দিয়েছে তাতে অনেক কিছু পারবো, তারা আশা করতে পারবো। এটা কিরকমভাবে ছবি হবে সেটা ঠিক করতে পারে যখন তোমরা যখন জমা দেবে। তো যাই হোক, তো সেই হিসেবে আমি 2-4 জনের থেকে ছবি জোগাড় করার চেষ্টা করতে আরম্ভ করলাম। করতে করতে দেখলাম আমাদের বেশ কয়েকজন আছে খুব নাম করা। একজন মহিলা তো খুবই নাম করা, আমাদের নেচারে প্রচুর এমফিট, মানে এখানকার ইন্ডিয়ার হায়াস্ট অনার্স এটাও পেয়েছে, মাস্টার ফেডারেশন ইন্ডিয়ান ফটোগ্রাফি। তার নেচারের উপরে আছে, তার প্রচুর বাঘের ছবি আছে। এরকম আরো কয়েকজন দেখলাম যে আছে। তো তাদেরকে বললাম, তারা ছবি দেওয়া আরম্ভ করলো। এরকম করতে করতে তারপরে দেখছি খোঁজে কারণ বললাম। তারপরে লাস্ট ফর্চুনেটলি আমি অনেকে ছবি পেলাম। করতে করতে প্রায় 80খানার প্রায় একটা ছবি পেয়ে গেলাম, 80 ছবি পেয়ে গেছি। তার থেকে বাছাই করলাম, করে কিছু বানিয়ে দিলাম। তারপরে যখন আমি সব কমপ্লিট করে ফেলেছি, তখন আমি জানলাম আমার এক ছাত্র এখানে উপস্থিত আছে ফর্চুনেটলি, অমিতাভ সেন, যিনি এখন বিরাট অফিসার, জয়েন্ট কমিশনার ইনকাম ট্যাক্স। তো সেও দেখি ওয়াইল্ড লাইফ চরিত্র, ও ওয়াইল্ড লাইফ চরিত্র জানি না। পাহাড়রা এই বনে টনে অনেকেই বেড়াতে যায়, এমনি সাফারি করে, এটা জানি। কিন্তু জানলাম যে ওর বাবা তিনি নাকি ওয়াইল্ড ফরেস্ট অফিসার ছিলেন। সেই দৌলতে ভারতবর্ষের এমন কোনো মানে ইয়ে নেই যেখানে আর কি মানে কি বলবো, আমাদের বাঘে যেখানে যেসব জায়গায় অ্যাভেলেবল, যেসব আমরা লিস্ট ক্রিমিনালের থেকে পেয়েছি, সব জায়গায় ঘুরেছে এবং অনেক ছবি তুলেছে। কিন্তু তখন অনেক পরে আমার ছবি পাঠালো, ও এত ব্যস্ত ছিল, বাইরে ছিল, অনেকদিন বাইরে ছিল না, তখন আগে পাঠাতে পারেনি। লাস্ট মোমেন্টে পাঠালো, অনেক ভালো ভালো ছবি পাঠিয়েছিল। আমি তখন আমার সব ফাইনাল হয়ে গেছে, প্রিন্ট করতে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, ট্রেনিং এর অর্ডার দেওয়া হয়ে গেছে। তখন বেশি যখন আমার তাও আমি লাস্ট মোমেন্টে তার 2টো ছবি ঢোকালাম, আর আরো ভালো ছবি আছে। এরকম করে অনেক ছবি পেয়ে গেলাম। ওরা আলটিমেটলি অনেক ছবি দিয়ে আমরা একটা এক্সিবিশন করতে পারলাম।